নেপাল দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ। আয়তনে ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে নেপাল অসাধারণ। এই দেশে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। তবে নেপাল মানে শুধু এভারেস্ট নয়। কাঠমান্ডু উপত্যকার কাঠমান্ডু, পাটন, ভক্তপুর এই তিনটি প্রাচীন শহরে রয়েছে দীর্ঘ ইতিহাস। একসময় এই শহরগুলো আলাদা আলাদা রাজ্যের অংশ ছিল। আজও এই এলাকা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পুরানো মন্দির, বৌদ্ধ স্তূপ, রাজপ্রাসাদ ও ঐতিহাসিক স্থাপনা। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম বহু শতাব্দী ধরে পাশাপাশি বিকশিত হয়েছে। এই দুই ধর্মীয় ঐতিহ্যের মিশ্রণেই নেপালের সংস্কৃতিকে অন্য অনেক দেশের তুলনায় আলাদা করে তুলেছে। নেপালের ধর্মীয় সংস্কৃতির কথা বলতে গেলে একটি বিষয় এড়িয়ে যাওয়া কঠিন: তন্ত্র সাধনা। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করা দরকার: তন্ত্র মানেই কালো জাদু, এটা ঠিক নয়। তন্ত্র হলো হিন্দু ও বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত একটি প্রাচীন আধ্যাত্মিক সাধনার ধারা। এর মধ্যে থাকতে পারে মন্ত্র, ধ্যান, বিভিন্ন ধর্মীয় আচার, দেবদেবীর উপাসনা এবং বিশেষ ধরনের আধ্যাত্মিক সাধনা। বিশেষ করে কাঠমান্ডু উপত্যকার নেওয়ার বৌদ্ধ সংস্কৃতিতে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নেপালের বিভিন্ন জায়গায় মহাকাল ও বজ্রযোগিনীর মতো দেবতার উপাসনারও প্রচলন রয়েছে। তাই নেপালের তন্ত্রকে শুধু ভূত প্রেত বা কালো জাদু দিয়ে ব্যাখ্যা করলে এই ঐতিহ্যের আসল ইতিহাসটাই হারিয়ে যাবে। কাঠমান্ডু উপত্যকার পুরনো গলিতে হাঁটলে একটি বিষয় খুব সহজেই চোখে পড়ে: প্রায় প্রতিটি জায়গার সঙ্গে কোনো না কোনো গল্প জড়িয়ে আছে। কোথাও ভয়ঙ্কর দেবতার মূর্তি, কোথাও অদ্ভুত মুখবয়ব, কোথাও শত বছরের পুরাতন মন্দির, আবার কোথাও এমন কিছু ধর্মীয় আচার দেখা যায় যার অর্থ একজন বাইরের মানুষের কাছে সহজে বোঝা যায় না। কাঠমান্ডু এখনও তার প্রাচীন ধর্মীয় আচার, উৎসব, শোভাযাত্রা এবং মুখোশ পরা নৃত্যের ঐতিহ্য ধরে রেখেছে। আর এ কারণে কাঠমান্ডুকে শুধু একটি পর্যটন শহর হিসেবে দেখালে ভুল হবে। এটা অনেকটা জীবন্ত জাদুঘর। এবার আসি এমন জায়গায় যেটি নেপালের আধ্যাত্মিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র: পশুপতিনাথ মন্দির। কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এটি নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে গেলে একই জায়গায় দেখা যায় মন্দির, সাধু, তীর্থযাত্রী, বিভিন্ন ধর্মীয় আচার আর বাগমতী নদীর তীরে মানুষের শেষকৃত্য। জীবন আর মৃত্যুর পাশাপাশি এই অবস্থানই পশুপতিনাথের পরিবেশকে অন্যরকম করে তোলে। শিবকে ঘিরে বিভিন্ন ধরনের সাধনা, আধ্যাত্মিক ঐতিহ্যের গল্প ও দক্ষিণ এশিয়ার ধর্মীয় সংস্কৃতিতে বহুদিন ধরে প্রচলিত। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি: লোককথা আর ইতিহাসে প্রমাণিত তথ্য এক জিনিস নয়। এই পার্থক্যটাই আমাদের পুরো গল্পে মনে রাখতে হবে। এবার চলুন কাঠমান্ডু থেকে ভক্তপুরে। এখানে রয়েছে নেপালের অন্যতম বিখ্যাত স্থাপনা নেতাপলা মন্দির। পাঁচতলা এই মন্দিরের বিশাল সিঁড়ির দুই পাশে রয়েছে বিভিন্ন দেবতা ও পৌরাণিক প্রাণীর বিশাল ভাস্কর্য। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই মন্দিরটি একটি তান্ত্রিক দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল বলে জানা যায়। অর্থাৎ আপনি যে স্থাপনাটিকে শুধু সুন্দর পুরনো মন্দির হিসেবে দেখছেন, তার পেছনে একটি ধর্মীয় গভীর ঐতিহ্য রয়েছে। এখানে বোঝা যায় নেপালের স্থাপত্য শুধু সৌন্দর্যের জন্য তৈরি হয়নি, এর মধ্যে ধর্ম, প্রতীক আর বিশ্বাস সবকিছুই জড়িয়ে আছে। নেপালের অনেক মন্দিরে এমন কিছু দেবতার মূর্তি পাওয়া যায় যাদের চেহারা দেবমূর্তির মতো শান্ত নয়। তাদের চোখ বড়, মুখ ভয়ঙ্কর, কখনো হাতে অস্ত্র, কখনো দাঁত বের করা। এর মধ্যে অন্যতম হলো ভৈরব। কাঠমান্ডুর উপত্যকার বিভিন্ন জায়গায় ভৈরবের উপাসনার প্রচলন রয়েছে। ভক্তপুরের ভৈরবনাথ মন্দিরকে ঘিরে ভৈরব তান্ত্রিক সাধনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পুরাতন গল্প প্রচলিত আছে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে: মানুষ ভয়ঙ্কর দেবতার পূজা কেন করে? এর উত্তর ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একেবারেই সরল নয়। অনেক ক্ষেত্রে এই ভয়ঙ্কর রূপকে ধ্বংস, শক্তি, সুরক্ষা এবং অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয়। অর্থাৎ দেখতে ভয়ঙ্কর হলেও এর পেছনে থাকা ধারণাটি সবসময় ভয় তৈরি করা নয়, বরং অনেক সময় এটি শক্তি ও সুরক্ষার প্রতীক। আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন: আজও কি নেপালের তন্ত্র সাধনা হয়? এর উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে দেওয়া কঠিন। নেপালে এখানে বিভিন্ন হিন্দু ও ধর্মীয় ঐতিহ্য, আচার এবং আধ্যাত্মিক সাধনা চালু রয়েছে। কিছু ধর্মীয় সম্প্রদায় ও ঐতিহ্যবাহী সাধক এখনও নিজেদের নিয়ম অনুযায়ী বিভিন্ন আচার পালন করেন। কিন্তু ইন্টারনেটে আমরা যে ধরনের গল্প প্রায়ই দেখতে পাই, গোপন তান্ত্রিকেরা রাতে মানুষ বলি দেয়, যে কেউ তন্ত্র শিখে অদৃশ্য হয়ে যেতে পারে, এ ধরনের চমকপ্রদ গল্পকে প্রমাণিত সত্য হিসেবে নেওয়ার কোনো কারণ নেই। বরং নেপালের তন্ত্রকে বোঝার সবথেকে ভালো উপায় হলো এটাকে একটি দীর্ঘ ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে দেখা। এতক্ষণ আমরা নেপালের রহস্যময় দিক দেখলাম, কিন্তু নেপালের আরেকটি দিক আছে যেটা মানুষকে বারবার টেনে আনে: পাহাড়, এভারেস্ট, অন্নপূর্ণা, পোখারা, হিমালয়ের ছোট্ট ছোট্ট গ্রাম।
আর সেই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য যা ক্যামেরায় যতটা সুন্দর দেখায় বাস্তবে হয়তো তার থেকেও বেশি সুন্দর। নেপালে পাহাড়ে হাঁটা, পর্বতারোহণ, নদীতে ভ্রমণ, প্যারাগ্লাইডিং এবং বিভিন্ন ধরনের পাহাড়ি অভিযানের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে নেপালে তুলনামূলকভাবে সহজে যাওয়া যায়, তাই অনেক বাংলাদেশি পর্যটকের কাছে নেপাল একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। আর এখানে গেলে একই ভ্রমণে অনেক ধরনের অভিজ্ঞতা নেওয়া সম্ভব। একদিকে প্রাচীন মন্দির, অন্যদিকে বরফে ঢাকা পাহাড়, কোথাও বৌদ্ধ স্তূপ, কোথাও হিন্দু মন্দির। আবার পোখরায় গিয়ে হ্রদের পাশে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। অর্থাৎ একটি দেশ, কিন্তু অভিজ্ঞতা অনেক রকম। তাহলে নেপালকে আমরা কিভাবে দেখব? শুধু এভারেস্টের দেশ হিসেবে, নাকি তন্ত্রের রহস্যময় দেশ হিসেবে? হয়তো কোনোটাই পুরো সত্য নয়, কারণ নেপাল একই সঙ্গে পাহাড়ের দেশ, মন্দিরের দেশ, বৌদ্ধ সংস্কৃতির দেশ, হিন্দু ঐতিহ্যের দেশ, প্রাচীন রাজাদের দেশ, আর অসংখ্য লোককথা, আধ্যাত্মিক বিশ্বাসের দেশ। এখানে কিছু গল্প ইতিহাসের অংশ, কিছু ধর্মীয় বিশ্বাসের অংশ, আর কিছু হয়তো কিংবদন্তি। সব কিছুই মিলেই তৈরি হয়েছে নেপাল, এমন একটি দেশ যেখানে আপনি বরফে ঢাকা হিমালয় দেখতে পাবেন, দুপুরে শত বছরের পুরাতন মন্দিরের সামনে দাঁড়াতে পারেন, আর সন্ধ্যায় প্রাচীন গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হতে পারে এই জায়গার দেয়ালগুলোরও হয়তো কোনো গল্প আছে। আর সেই গল্পের কতটুকু সত্য, কতটুকু রহস্য, সেটা হয়তো নেপাল নিজেই জানে।